দেখছেন কলকাতা টিভি, আপনাদের সঙ্গে রয়েছি ভাস্বতী। শুরু করছি আরো বারো, আর ভাস্বতীর সঙ্গে আমি রয়েছি সুদীপ্ত। আর সুদীপ্ত, শুরুতে যে গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো আমরা, রাজ্যের 4টি বিধানসভা কেন্দ্র রানাঘাট, দক্ষিণ, বাগদা, মানিকতলা বিধানসভা, এই 3টি বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। একদমই, এই উপনির্বাচন রয়েছে 4টি জায়গায়। রানাঘাট দক্ষিণে রয়েছে, বাগদায় রয়েছে, মানিকতলায় বিধানসভার উপনির্বাচন রয়েছে। আর উপনির্বাচনকে ঘিরে যে এখনো পর্যন্ত যা যা কিছু নেওয়ার কথা রয়েছে, অর্থাৎ এই উপনির্বাচন ঘিরে যা যা কৌশল এবং এই উপনির্বাচন ঘিরে যা যা কৌশল থাকবে সেই সমস্ত কিছু একেবারে তুঙ্গে, এমনটাই জানা যাচ্ছে। 14ই জুন বিজ্ঞপ্তি জারি করবে কমিশন। নির্বাচন কমিশন সূত্রে কি জানা যাচ্ছে জানবো বিস্তারিত। সত্য সুন্দর ভট্টাচার্য রয়েছেন ফোন লাইনে। সত্য সুন্দর, দেখো, আগামী 10 জুলাই রাজ্যের 4টি বিধানসভার উপনির্বাচন হতে চলেছে এবং তার বিজ্ঞপ্তি জারি হবে আগামী 14ই জুন। নির্বাচন কমিশন এই উপনির্বাচনের বিজ্ঞপ্তি জারি করবে, এমনটাই নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। কোন কোন এই 4টি বিধানসভা, তার মধ্যে রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ, বাগদা এবং মানিকতলা। এই 4টি বিধানসভা তুমি মানিকতলার বিধানসভা আইনি জটিলতার কারণে সেখানে নির্বাচন করা যাচ্ছিল না এবং সেইটা যেরকম নির্বাচন কমিশন সেটা উপনির্বাচন করবে, তার পাশাপাশি রায়গঞ্জ, রানাঘাট, দক্ষিণ এবং বাগদা এই 3টি বিধানসভার যারা বিধায়ক হিসেবে ছিলেন তারা কিন্তু লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। সেই জায়গায় রায়গঞ্জ থেকে কৃষ্ণ কল্যাণী যেরকম তিনি লোকসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন, রানাঘাট দক্ষিণ থেকে মুকুটচন্দ্র অধিকারী এবং বাগদা থেকে বিশ্বজিৎ দাস, তারা কিন্তু ইতিমধ্যেই বিধায়ক পদ থেকে তারা ইস্তফা দিয়ে তবেই কিন্তু তারা লোকসভা নির্বাচনে প্রার্থী হয়েছে। ফলে তো এই 3টি বিধানসভা এবং দীর্ঘদিন ধরে পড়ে থাকা মানিকতলা বিধানসভা, এই রাজ্যের 4টি বিধানসভার উপনির্বাচন আগামী 10ই জুলাই হবে এবং ফলাফল জানা যাবে আগামী 13ই জুলাই, এমনটাই কিন্তু নির্বাচন কমিশন সূত্রে জানা গিয়েছে। সেক্ষেত্রে সত্য সুন্দর, লোকসভা নির্বাচনের পর এই যে 4টি কেন্দ্রে বিধানসভার উপনির্বাচন হবে এবং যে সমস্ত ছেড়ে যাওয়া আসনগুলো রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই প্রস্তুতিটা কোন জায়গায় নির্বাচন কমিশনের, কোন কোন বিষয়গুলোতে নজর দেওয়া হবে কমিশনের তরফে? দেখো, আগামী 14 তারিখ যেহেতু নির্বাচনের এই 4টি বিধানসভার উপনির্বাচনের ক্ষেত্রে বিজ্ঞপ্তি জারি হবে, সেদিন থেকেই কিন্তু এই নির্বাচনের প্রক্রিয়া শুরু হতে চলেছে এবং সেদিন থেকেই মনোনয়নপত্র জমা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে। সেই সঙ্গে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন হচ্ছে আগামী 21শে জুন এবং সেটা স্ক্রুটিনি হবে 24 তারিখে এবং মনোনয়নপত্র প্রত্যাহার করার শেষ দিন হচ্ছে 26শে জুন, কিন্তু কমিশন থেকে জানা গিয়েছে। এবং অন্য যে বিষয়টি, যে লোকসভা নির্বাচনের পরবর্তী ক্ষেত্রে বিভিন্ন জায়গায় ভোট পরবর্তী হিংসার মোকাবিলায় কিন্তু কমিশনের তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট যারা প্রশাসনিক আধিকারিক রয়েছে, জেলা প্রশাসন রয়েছেন বা সিটি রয়েছে কলকাতা পুলিশের ক্ষেত্রে, তাদেরকেও কিন্তু এ বিষয়ে কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে ভোট পরবর্তী হিংসা কোনোভাবেই যাতে সেখানে ঠেকানো হয়, এই বিষয়টি কিন্তু কড়া নির্দেশ দেওয়া হয়েছে যাতে নতুন করে এই উপনির্বাচনে যাতে কোথাও কোনো রকম অপ্রীতিকর অবস্থা তৈরি না হয়, অশান্তি না হয়, সেই বিষয়টিও কিন্তু কমিশনের নজরে রয়েছে। ফলে আগামী 14 তারিখ বিজ্ঞপ্তির সঙ্গে সঙ্গে এই 4টি বিধানসভা এলাকায় যেখানে নির্বাচন হবে সেখানে কিন্তু আদর্শ আচরণবিধিও লাগু হতে চলেছে। একদমই, অর্থাৎ 14ই জুন থেকে বিজ্ঞপ্তি জারি হবে এবং তারপরে যা যা ব্যবস্থা নেওয়া হবে কমিশনের তরফে নির্বাচন সংক্রান্ত সেই বিষয়ে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ, সত্য সুন্দর ভট্টাচার্য ছিলেন ফোন লাইনে। একদমই তাই, 10ই জুলাই এই নির্বাচন হবে, এমনটাই জানা যাচ্ছে। বহরে বাড়ল তৃতীয় মোদী সরকারের মন্ত্রিসভা। প্রধানমন্ত্রী ছাড়াও ক্যাবিনেটে 71 জন মন্ত্রী। কার কোন মন্ত্রক এখনো স্পষ্ট নয়, আজও মন্ত্রক বন্টনের সম্ভাবনা রয়েছে। একদমই তাই, এই খবরের দিকে যখন আমরা অবশ্যই নজর রাখছি, পাশাপাশি যে খবরে নজর রাখবো, ভোট পরবর্তী হিংসা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে উঠে আসছে লোকসভা নির্বাচনের পরে। আর এই ভোট পরবর্তী অশান্তি হাইকোর্টের দ্বারস্থ রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই ভোট পরবর্তী অশান্তির ছবি আমরা দেখেছিলাম 21 বিধানসভা নির্বাচনের পর। কখনো শাসক দল তৃণমূল কংগ্রেসের কর্মীকে আক্রান্ত হতে হচ্ছে, কখনো বিরোধী শিবির বিজেপিকে আক্রান্ত হতে হচ্ছে। আর এই বিষয়কে সামনে নিয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হলেন শুভেন্দু অধিকারী। একদমই তাই ভাস্বতী, আর এখানে উল্লেখযোগ্য যে 19শে জুন পর্যন্ত যখন কেন্দ্রীয় জওয়ানদের এই রাজ্যে রাখার ব্যবস্থা করা হয়েছে, ঠিক তখন এই ভোট পরবর্তী হিংসা কিন্তু একেবারে অন্য মাত্রা নিচ্ছে, কারণ তাদের এই উপস্থিতিতেও ভোট পরবর্তী হিংসা কিন্তু দেখা যাচ্ছে রাজ্য জুড়ে। প্রধান বিচারপতির বেঞ্চে মামলা বিরোধী দলনেতার,
মামলা দায়েরের অনুমতি দেওয়া হয়েছে। ভোট পরবর্তী অশান্তি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন শুভেন্দু অধিকারী। 21-এর বিধানসভা নির্বাচনের পরেও রাজ্যের বিভিন্ন জায়গা থেকে ভোট পরবর্তী হিংসার ছবি স্পষ্ট হয়েছিল। এবারেও আমরা দেখেছি যে লোকসভা নির্বাচন যদি দেখা যায় সেক্ষেত্রে শান্তিপূর্ণ ভাবে লোকসভা নির্বাচন হয়েছে। বিক্ষিপ্ত কিছু অশান্তির ছবি দেখা গিয়েছে বিভিন্ন লোকসভা কেন্দ্রগুলিতে, তবে ভোট পরবর্তী হিংসার ছবি প্রায় প্রতিদিনই সামনে আসছে। গতকাল আমরা দেখলাম যে রানীগঞ্জে সোনার দোকানে ডাকাতির ঘটনা এবং সেখানে রীতিমতো ডাকাতের সঙ্গে পুলিশের লড়াই, আর সেই ঘটনাতে এবার একজনকে গ্রেফতার করা হয়েছে। হ্যাঁ, গিরিডি থেকে একজনকে গ্রেফতার করা হয়েছে এবং একজন দুষ্কৃতী রবিবারে আসানসোলে মহিশিলায় গাড়ি ছিনতাইয়ের দুটি ঘটনায় জড়িত। এই একই দুষ্কৃতীর দল বাকি ডাকাতদের খোঁজে এখনো পর্যন্ত তল্লাশি চালাচ্ছে পুলিশ। গতকালের ঘটনার যে সিসিটিভি ফুটেজ আপনাদের সামনে তুলে ধরছি। সোনার দোকানের নিরাপত্তা নিয়ে বারবার প্রশ্ন উঠছে, কারণ এর আগেও আমরা দেখেছি যে রানাঘাটে সেখানেও কিন্তু সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। তবে গতকাল দেখা যায় যে একেবারে ডাকাত আর পুলিশের মধ্যে গুলির লড়াই চলছে। এই দুটি ঘটনায় জড়িত একই দুষ্কৃতী দল, এমনটাই দাবি পুলিশের। ঘটনায় যে একজনকে গ্রেফতার করা হয়েছে, গিরিটি থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। এবং এই একজন দুষ্কৃতী রবিবার আসানসোলেও মহিশিলায় গাড়ি ছিনতাইয়ের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যাচ্ছে এবং দুটি ঘটনায় জড়িত একই দুষ্কৃতী। তবে এর সঙ্গে আর কেউ জড়িত রয়েছে কিনা, কোন ডাকাত দল রয়েছে কিনা, তারই তল্লাশি শুরু করেছে পুলিশ। গতকাল দুটি সোনার দোকানে ডাকাতির ঘটনা ঘটে, আর এই দুটি ঘটনাতেই জড়িত একই দুষ্কৃতী দল। আর এই একজন দুষ্কৃতী কিন্তু দুটি ঘটনার সঙ্গে জড়িত বলে জানা যাচ্ছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি, বিস্তারিত জানবো তার থেকে। আমার সঙ্গে রয়েছেন পবিত্র বন্দ্যোপাধ্যায়। পবিত্র, ঠিক কি ঘটনা ঘটেছিল সেখানে? দেখো সুদীপ্ত, তোমাকে বলে রাখি যে তুমি জানো বা আমরা দর্শকদের দেখিয়েছি যে গতকাল আসানসোলের যে রানীগঞ্জ সেই কয়লা অঞ্চল, সেই NH-60-র উপরে একটি সেনকো গোল্ড বলে একটি সোনার বিপণী ছিল। সেই দোকানে তারা ঢোকে জনার সাথে দুষ্কৃতী, এবং তুমি দেখেছো বা আমরা দেখিয়েছি যে জনার সাথে দুষ্কৃতী প্রথমে ঢোকে, যে নিরাপত্তা রক্ষী ছিল সেই নিরাপত্তা রক্ষীকে প্রথমে ধাক্কা দিয়ে ঠেলে দেয় এবং মাটিতে ফেলে দেয়। ধাক্কা দিয়ে তারা কেটে নেয় এবং তারপরে তারা সোনার দোকানে থাকা সোনার গয়না তারা লুট করতে শুরু করে এবং টাকা যে ছিল সেই টাকা ক্যাশে, সেই ক্যাশ টাকা তারা একটা ব্যাগের মধ্যে ঢুকে চম্পট দেয়। এ অবধি ঠিক তাদের ডাকাতি ছিল এবং তারপর তারা যখন বেরিয়ে আসে ঠিক সেই সময়ই পাশে থাকা একজন স্থানীয় থানার একজন সাব ইন্সপেক্টর, সে তার ওইখানে কোনো কাজ আসে এবং পুলিশের সূত্র মারফত সে খবর পায় এবং সে এসে তাকে আটকাবার চেষ্টা করে এবং তার সঙ্গে সে গুলি মারতে থাকে যারা সেই দুষ্কৃতীদের ওপরে। এবং তোমাকে বলে রাখি এই ঘটনার পরে দুষ্কৃতীরাও পাল্টা গুলি ছোড়ে পুলিশের দিকে এবং এই যে গুলি চালায়। এবং তারপর তোমাকে বলে রাখি যে এরপরে তারা সেখান থেকে একটি মোটরসাইকেলে চেপে আসানসোলের দিকে রওনা হয় এবং আসানসোলের যে মহিশিলা, সেই মহিশিলার চক্রবর্তী মোড় বলে একটি জায়গা আছে, সেখানে দম্পতি তারা আসে আসানসোলের তাদেরই এক পরিবারের বা আত্মীয়র বাড়িতে কোনো অনুষ্ঠানে, এবং তখনই ওই একটি 4 চাকা গাড়িতে করে তারা আসছিল। সেই সময় তাকে আটকায় এবং তাকে আটকানোর পরে তাকে নেমে যেতে বলে। যখন সে বাধা পায় তখন তার উপরে গুলি চালিয়ে দেয়। তাই সেখানে 2 জন আহত হয় এবং তারা জেলা হাসপাতালে তারা চিকিৎসাধীন ছিল। এবং তোমাকে বলে রাখি তারপর সেই গাড়ি নিয়ে তারা চম্পট দেয়। তল্লাশিতে নামে আসানসোল যে রানীগঞ্জ থানার পুলিশ, সঙ্গে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারের গোয়েন্দা দপ্তর। তারপরে সেই গাড়ি এইখান থেকে খবর যায় ঝাড়খণ্ডে এবং গিরিডিতে, সেই কালকে রাত্রে বেলায় গিরিডিতে এই একজন দুষ্কৃতী, তাদের মধ্যে একজন দুষ্কৃতী, একদম এই খবর আমি নজর রাখব। বাকি যারা দুষ্কৃতী তারা এখন পলাতক। একদমই, অর্থাৎ একজনকে এখনো পর্যন্ত গ্রেফতার করা গিয়েছে এবং দুটি ঘটনার সঙ্গে একজনই জড়িত বলে এখনো পর্যন্ত খবর। তবে এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, কোনো ডাকাত দল এর সঙ্গে জড়িত কিনা, তারই তল্লাশি করছে পুলিশ। সোনার দোকানে ডাকাতির ঘটনা সুদীপ্ত এর আগেও আমরা দেখেছিলাম বিভিন্ন জায়গায়, কখনো ব্যারাকপুরের ঘটনা, কখনো রানাঘাটের ঘটনা। কোথাও গিয়ে সোনার দোকানগুলিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং প্রকাশ্য দিবালোকে কিভাবে ডাকাত দল সোনার দোকানে প্রবেশ করছে তা নিয়ে কিন্তু যথেষ্টই প্রশ্ন তুলেছেন স্থানীয় বাসিন্দারা।
এবং একদমই যখন তারা সোনার দোকানগুলোকেই টার্গেট করছে, সেক্ষেত্রে এই ঘটনার সঙ্গে কোনো গ্যাং জড়িত রয়েছে কিনা তারও তদন্ত করছে কিন্তু পুলিশ। একদমই, এবং গিরিডি থেকে গ্রেফতার করা হয়েছে একজন দুষ্কৃতীকে। রবিবারই আসানসোলে এই ঘটনা ঘটেছে এমনটাই আমরা দেখলাম, এবং এই যে পরপর গতকাল দুটো ঘটনাক্রম, সেই দুটো ঘটনায় জড়িত একই দুষ্কৃতী দল এমনটাই দাবি করছেন পুলিশ। ভাস্বতী, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের পক্ষ থেকে এবং ঝাড়খণ্ডের পুলিশের পক্ষ থেকে কি বলা হয়েছে শোনাবো ব্যাক টু ব্যাক। আর.কে. জুয়েলার্স রানীগঞ্জের ওখানে একটা সেন্ট্রাল দোকানে ডাকাতি হয়েছে এবং 5 থেকে 7 জন এরা ঢুকে ডাকাতি করছিল। সে টাইমে আমাদের কাছেই আইসিসিপুর ছিল, মেঘনাথ মণ্ডল। তো আইসিসিপুর খবর পেয়ে সঙ্গে সঙ্গে যায়। রানীগঞ্জের মোবাইলে কিছুক্ষণের মধ্যে পৌঁছয়, তো এদের মধ্যে ফায়ার এক্সচেঞ্জ হয়। ওই টিমটা ওখান থেকে পুরো ডাকাতি কমপ্লিট না করে পালাতে বাধ্য হয়। আমরা পেছন পেছন তাড়া করি এবং এই গ্যাংটাই এরপরে আসানসোল সাউথে ঢুকে সাউথের এরিয়া থেকে একটা গাড়ি স্ন্যাচ করে এবং গাড়ি স্ন্যাচ করে ওরা পালাতে থাকে। তো আমাদের পেছন পেছন আমাদের টিমও যায়। এই যে গাড়িটাকে স্ন্যাচ করে নিয়ে যাওয়া হয়, এটাকে আমরা গিরিডি পুলিশের হেল্প নিয়ে আমরা অলরেডি ডিটেইন করেছি। একজনকে মিসকেম ধরা পড়েছে, বাকিদের खोजे तलाशी जो वेस्ट बंगाल में एक बहुत बड़ा लूट की घटना हुई है, जिसमें एक अपराधी को भी गोली लगा है और एक पुलिसकर्मी को भी गोली लगा है। सूचना के अवलोकन में हमने जो है यहाँ पर छापामारी किया था जीटी रोड में, और फिर वहाँ छापामारी को देखते हुए जो अपराधी है वो सरिया के जंगली एरिया में आके आने की सूचना था। फिर हमने यहाँ पर छापामारी करके एक अपराधी और उनके साथ जो कार था और कुछ गहने हैं वो रिकवर किया है, और बाकी जो अपराधी है उनको हम लोग सघन जो है वो छापामारी कर रहे हैं। और अभी जो है हजारीबाग से डॉग स्क्वाड आके वो भी छापामारी में हम लोग का हेल्प कर रहा था। अभी और अदर एंगल्स पे भी हम लोग देख रहे हैं कि वो जो क्रिमिनल्स बचे हुए हैं वो कहाँ जा सकते हैं, और जैसे भी होगा उस पर इनपुट देंगे। ফিরে এলাম বিরতির পর, আর এবার যে খবরে নজর রাখবো, পূর্ব মেদিনীপুরে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ। ঘটনাস্থল পূর্ব মেদিনীপুর এবং 2023-এ এগরার খাদিকুল গ্রামে সেই বিস্ফোরণের ঘটনা আমরা জানি, এবং যে ঘটনায় 11 জনের মৃত্যু হয়েছিল। একদমই তাই, এবং কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণ হয় এবং সেখানে আগুন লেগে যায়, সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে সেখানে। এবং আনন্দ মাইতির বাড়ি, এবং এই আনন্দ মাইতির বাড়িতেই এই আগুন লাগে যেখানে একটি বাজি কারখানা ছিল, এবং ক্ষতিগ্রস্ত পাশের একাধিক বাড়ি। দমকল ও পুলিশের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। বিস্ফোরণে কতজন আহত তা এখনো পর্যন্ত স্পষ্ট নয়, যদি তীব্রতা এতটাই ছিল যে কয়েক কিলোমিটার দূরেও শোনা যায়। ঘটনার পর থেকেই তালা বন্ধ রয়েছে বাড়িগুলি। ঘটনাস্থলে আসবেন আজ সেখানকার ফরেন্সিক যারা আধিকারিকরা রয়েছেন, ফরেন্সিক টিম সেখানে আসবেন। তবে পুলিশ অর্থাৎ স্থানীয় পুলিশ প্রশাসন তারা কিন্তু এই গোটা ঘটনাস্থল পরিদর্শন করেছেন, এবং যেমনটা দাবি করা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের তরফে, যেমন অভিযোগ করা হচ্ছে যে এই এলাকায় প্রশাসনের একেবারে নাকের ডগায় কিভাবে অবৈধ বাজি কারখানা চলছে তা নিয়ে কিন্তু বারবার প্রশ্ন উঠছে। এবং একদমই ভাস্বতী, এবং পূর্ব মেদিনীপুরে কেন এই ধরনের ঘটনা বারে বারে ঘটছে তা নিয়েও কিন্তু প্রশ্ন থাকছে, কারণ ঘটনার পর থেকেই তালাবন্ধ করে রাখা হয়েছে বাড়িগুলিকে। এবং একদিকে যখন 2023-এ এগরায় এই বাজি বিস্ফোরণ হয়, তারপরেও কোনো তৎপরতা দেখা যায়নি কি, তারপরেও আবার এই ঘটনা কি করে ঘটছে। একদমই এগরার খাদিকুলের স্মৃতি আবারও উস্কে দিল এই আজকের যে কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা। কোলাঘাটে বাজি কারখানায় বিস্ফোরণের ঘটনা, এবং এই ঘটনায় এখনো পর্যন্ত যে বিষয় জানা যাচ্ছে যে সেখানে অবৈধ বাজি কারখানা এবং বাজি ব্যবসার রমরমিয়ে চলত। সৌমজিৎ চট্টোপাধ্যায় আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি ঘটনাস্থল থেকে। সৌমজিৎ, ফরেন্সিক টিমের আধিকারিকরা কি এখনো পর্যন্ত এসে পৌঁছেছেন? গতকাল ঠিক কি ঘটনা ঘটেছিল? এগরার খাদিকুলেও আমরা দেখেছিলাম এই ঠিক একইভাবে অবৈধ বাজি কারখানায় বিস্ফোরণ হয়। দেখো ভাস্বতী, গত বছর এগরার খাদিকুলে যে ভয়াবহ বাজি বিস্ফোরণ হয়, সেই বাজি বিস্ফোরণে 11 জনের মৃত্যু হয়েছিল, এবং ফের সেই স্মৃতি কিন্তু উস্কে দিল কোলাঘাট। আমরা যে জায়গায় আছি কোলাঘাটের যে জায়গায় বাজি বিস্ফোরণ হয়েছিল সেই জায়গায় তোমাকে সরাসরি সেই ছবি দেখাচ্ছি। কালকে যে অবৈধ বাজি কারখানা বিস্ফোরণ হয়, একদম পুরো দুটো বাড়ি সম্পূর্ণ ভস্মীভূত হয়ে গিয়েছে, এবং পাশাপাশি তোমাকে চিত্রটা দেখাবো যে গাছ রয়েছে, গাছগুলো পুরোপুরি ঝলসে গিয়েছে। এই যে চিত্রটা, এই ভয়াবহ চিত্র, স্থানীয় বাসিন্দারা যেটা জানাচ্ছেন যে এই স্থানে কিন্তু দীর্ঘদিন ধরে অবৈধ বাজির কারবার চলতো, এবং দীর্ঘদিন অর্থাৎ প্রায় কয়েক দশক ধরে এই স্থানে কিন্তু অবৈধ বাজির কারবার চলে, এবং পুলিশ প্রশাসন সবকিছু জেনেও
কেন নিশ্চুপ থাকে সেটাই কিন্তু বারবার প্রশ্ন উঠছে। এবং গতকালকেই যে বাজি বিস্ফোরণ হয় সেই বাজি বিস্ফোরণে ইতিমধ্যে যেটুকু জানতে পারছি যে এক বৃদ্ধা কিন্তু ইতিমধ্যেই জখম হয়েছেন। যে বাড়িতে বিস্ফোরণ হয়েছিল সেই বাড়ির পাশেই কিন্তু সেই বৃদ্ধা ঘুমোচ্ছে এবং সেই সময় কিন্তু বাজি বিস্ফোরণের দেওয়াল ভেঙে কিন্তু ইতিমধ্যে গুরুতর জখম হয়ে তমলুক জেলা হাসপাতালে একদমই সৌম্যজিৎ, অবশ্যই সেদিকে আমাদের নজর থাকবে। ফরেনসিক টিমের আধিকারিকরা তারা আসবেন আর কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থল থেকে নমুনা সংগ্রহের যে কাজ, সেই নমুনা সংগ্রহের কাজও শুরু হবে। তবে বারবার পূর্ব মেদিনীপুর কেন এখানেই বাজি কারখানাগুলিতে বিস্ফোরণ হয়, এবং আমরা সুদীপ্ত দেখেছিলাম যে এর আগে প্রশাসনের তরফেও এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বাজির গ্রিন ক্লাস্টার তৈরিরও নির্দেশ দিয়েছিলেন। একদমই তাই। এবং পূর্ব মেদিনীপুরের বেআইনি বাজি কারখানায় আবারও এই বিস্ফোরণ, এবং এই ঘটনা কিন্তু একেবারে এগরার খাদিকুলের যে স্মৃতি তা একেবারে উস্কে দিচ্ছে। এবং কোলাঘাটের পয়াগ গ্রামে বেআইনি বাজি কারখানায় এখনো পর্যন্ত এই ঘটনায় ঠিক কতজন আহত হয়েছেন, কি ঘটনা ঘটেছে তা এখনো পর্যন্ত জানা যায়নি। কতগুলি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে তাও এখনো পর্যন্ত জানা যায়নি। তবে যেটা জানতে পারা যাচ্ছে, আমাদের প্রতিনিধি যেমনটা জানালেন, একজন বৃদ্ধা সেখানে ক্ষতিগ্রস্ত হয়েছেন বলে জানা যাচ্ছে, আহত হয়েছেন বলে জানা যাচ্ছে, এবং একাধিক বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ভাস্বতী, দমকল ও পুলিশের তৎপরতায় আগুন যদিও নিয়ন্ত্রণে এসেছে, তবে বিস্ফোরণে এখনো পর্যন্ত কতজন আহত হয়েছেন তা স্পষ্ট নয়। এগরার খাদিকুল গ্রামের ঘটনাই যেন আরও একবার চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল যে প্রশাসনের নাকের ডগায় এ ধরনের অবৈধ বাজির কারখানা রমরমিয়ে চলছে। যদিও খোদ মুখ্যমন্ত্রী তিনি 2023-এর যে এগরার খাদিকুল গ্রামে বিস্ফোরণ হয় সেখানে যিনি যুক্ত ছিলেন সেই অভিযুক্ত আমরা দেখেছিলাম তিনি পরবর্তীতে পলাতক হন এবং পরবর্তীতে তিনি মারাও যান। সেই জায়গায় কেন এ ধরনের বেআইনি বাজি কারখানায় বারবার বিস্ফোরণের ঘটনা ঘটছে এবং বেআইনি এই বাজি ব্যবসা কেন বারবার চলছে প্রশাসনের নাকের ডগায়, তা নিয়ে কিন্তু বারবার স্থানীয় বাসিন্দারা তারা প্রশ্ন তুলছেন। একদমই তাই ভাস্বতী। যেখানে আগে একবার এরকম ধরনের ঘটনা ঘটলো সেখানে তো আরো বেশি তৎপর হওয়ার কথা ছিল প্রশাসনের, সেক্ষেত্রে এই তৎপরতা কি একেবারেই ছিল না, যার জন্যই কি আবারও এই ঘটনা ঘটছে? তার জন্য এই ঘটনার পরে এই প্রশ্ন কিন্তু উঠবে যে প্রশাসন কি করছিল, প্রশাসনের নাকের ডগায় একেবারে এই ঘটনা আবারও যেন এগরার সেই 2023-এর স্মৃতিকে উস্কে দিচ্ছে। এক বছর কাটতে না কাটতে আবারও বিস্ফোরণের ঘটনা, এবং গত বছর আমরা দেখেছিলাম 16ই মে পূর্ব মেদিনীপুরের এগরায় খাদিকুল গ্রামে সেখানে বাজি কারখানায় বিস্ফোরণ ঘটে, এবং কোলাঘাটের পয়াগে আজ বেআইনি বাজি কারখানায় বিস্ফোরণে আগুনে ভস্মীভূত বাড়ি এমনটাই জানা যাচ্ছে। এবং সেই ছবিও আপনাদের সামনে তুলে ধরছি, লন্ডভন্ড গোটা বাড়ি, এবং আনন্দ মাইতির বাড়ি, তার বাড়িতেই কিন্তু এই বাজি কারখানা ছিল এবং অবৈধভাবে চলতো এই বাজি কারখানা। এগরার খাদিকুলের স্মৃতি উস্কে দিল এবারের বিস্ফোরণ, আবারও ভোটের পর পূর্ব মেদিনীপুরের কোলাঘাট। পূর্ব মেদিনীপুরের কোলাঘাটের পয়াগে এই বিস্ফোরণটি ঘটে। আনন্দ মাইতির বাড়ি, সেখানেই এই বাজির যে কারখানা, অবৈধ কারখানা ছিল বলে জানা যাচ্ছে, এবং সেখানেই এই বিস্ফোরণটি হয়। আপনারা এই মুহূর্তে সেই ছবি দেখছেন যে বাড়িটি পুরোপুরিভাবে ভূষীভূত হয়ে গিয়েছে এবং কয়েক কিলোমিটার পর্যন্ত এই বিস্ফোরণের শব্দ শোনা যায়, এবং পাশাপাশি আরও যে কয়েকটি বাড়ি ছিল সেই বাড়িগুলিও ক্ষতিগ্রস্ত হয়েছে বলে খবর। তবে এখনো পর্যন্ত এই ঘটনায় কতজন মানুষ আহত হয়েছেন বা কেউ নিহত হয়েছেন কিনা তারও কোনো খবর পাওয়া যায়নি। তবে একজন বৃদ্ধা আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। আরো নিয়ে ফিরে এলাম বিরতির পর। এবার যে খবরের দিকে নজর রাখবো, কসবার রাজডাঙ্গায় দুষ্কৃতীদের হামলা, 2 থেকে 3 রাউন্ড সেখানে গুলি চলে এবং বোমা মারার অভিযোগ উঠছে সেই ঘটনাকে কেন্দ্র করে। ঘটনায় আহত হয়েছেন 2 জন, ঘটনায় 5 জনকে আটক করেছে কসবা থানার পুলিশ। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি রিয়া মাজুরিয়া। ঠিক কি ঘটনা ঘটেছে সেখানে, কি জানতে পারছো? দেখো, কসবার যে ওয়ার্ড রয়েছে 106 এবং 107 নম্বর ওয়ার্ড, সেই 2-7 নম্বর ওয়ার্ড এবং 106 নম্বর ওয়ার্ডের যে দুজন কাউন্সিলর রয়েছে তাদের যারা রয়েছে তাদের সঙ্গে এই বাদ অনুবাদ এবং গত 25 থেকে এই বাদ অনুবাদ চলছিল এবং তাদের মধ্যে ঝামেলা সেটা জারি ছিল। এবং গতকাল রাতে যে অভিযোগ আসছে 2 থেকে 3 রাউন্ড গুলি চলেছে এবং বোম ফেলা হয়েছে বলে এমনটাই অভিযোগ, এবং সেই অভিযোগের ভিত্তিতে কসবা থানার পুলিশ তারা ঘটনাস্থলে যায়। তার পাশাপাশি 2 জন আহত হয়েছে এবং একজন সন্দেহী যিনি আহত হয়েছে, এবং তারপরে কিন্তু 5 জনকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে বলে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। পুলিশের পক্ষ থেকে আর কি বলা হয়েছে? রিয়া, পুলিশের পক্ষ থেকে কিছু বলা হয়েছে? আর
সুদীপ্ত আরেকবার প্রশ্ন করতে পুলিশের পক্ষ থেকে আর কিছু বলা হয়েছে এই ঘটনাকে কেন্দ্র করে? দেখো, পুলিশের তরফ থেকে কিন্তু এখনো সেরকম ভাবে কিছু বলা হয়নি, তবে যে অভিযোগ এসেছে, বারবার যে অভিযোগ আছে, কারণ এই দুটো ওয়ার্ড সেটা যেটা দেখা যায় যে প্রতিবারই, কারণ প্রতিদিন থেকেই কিন্তু এই ঝামেলা সৃষ্টি পাচ্ছে। সেখানে এই যে ওয়ার্ডের যারা কাউন্সিলর রয়েছে, সেই কাউন্সিলরের যারা রয়েছে, তাদের সঙ্গে যারা রয়েছে, তাদের মধ্যে এই ঝামেলার সৃষ্টি হয় এবং সেই ঝামেলা প্রতিদিন থেকেই চলছিল এবং গতকালকে এই ঝামেলা চরমে যায়। কারণ যে অভিযোগ সামনে আসছে যে 2 থেকে 3 রাউন্ড গুলি, এবং যেটা জানা যাচ্ছে যে পুলিশ যখন ঘটনাস্থলে যায় সেখান থেকে কিন্তু পুলিশ এই যে গুলির খোল কিন্তু উদ্ধার করেছে সেখান থেকে। তারপরেই কিন্তু একজন আহত হয়েছে, একজন লেডি আহত হয়েছে, সব মিলিয়ে 2 জন আহত হয়েছে এবং তারপরেই 5 জনকে গ্রেফতার করা হয়েছে এখন অবধি। একদমই, ধন্যবাদ রিয়া তোমাকে। আর এবার যে খবরে নজর রাখবো, পূর্ব মেদিনীপুরের জেলা শাসক হলেন পূর্ণেন্দু মাঝি। রবিবারই জেলা শাসক পদ থেকে সরানো হয় জয়শ্রী দাশগুপ্তকে এবং ভোটের আগে সরানো হয় পূর্ণেন্দু মাঝিকে এবং জেলা শাসক পদে জয়শ্রীকে সরানো হওয়ার নির্দেশ দিয়েছিল নবান্ন, এবং তারপরেই এবার পূর্ণেন্দু মাঝিকে পাঠানো হলো পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরের ডিএম পদে ফিরলেন পূর্ণেন্দু মাঝি। নির্বাচনের সময় তাকে সরানো হয়েছিল এবং জয়শ্রী দাশগুপ্তকে সরানো হয় সেখান থেকে, আর সেখানেই এবার পূর্ণেন্দু মাঝিকে ডিএম হিসেবে পাঠানো হয়েছে। ভোটের আগেই সরানো হয় পূর্ণেন্দু মাঝিকে। পূর্ব মেদিনীপুরের এবার জেলা শাসক হলেন পূর্ণেন্দু মাঝি। রবিবারই জয়শ্রীকে সরানো হয়েছে সেখান থেকে এবং জেলা শাসক পদে জয়শ্রীকে সরানোর নির্দেশ নবান্নের। ভোটের আগেই সরানো হয় পূর্ণেন্দু মাঝিকে। একদমই, নির্বাচন চলাকালীনই একাধিক জেলা শাসক এবং জেলা শাসকদের সরানো হয়েছিল বিভিন্ন জায়গা থেকে, এবং তারপরে আবারও কিন্তু পূর্ব মেদিনীপুরে জেলা শাসক পদে ফেরানো হলো পূর্ণেন্দু মাঝিকে এবং সেখান থেকে সরানো হলো জয়শ্রী দাশগুপ্তকে। ভোটের আগেই সরানো হয় পূর্ণেন্দু মাঝিকে এবং জেলা শাসক পদে জয়শ্রীকে সরানোর নির্দেশ নবান্ন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই জেলা শাসকদের এক জায়গা থেকে আরেক জায়গা সরানো হয়েছিল এবং তারপরে আবারও নবান্নের পক্ষ থেকে ঠিক পূর্ণেন্দু মাঝিকে পূর্ব মেদিনীপুরে, যেখানে তিনি ছিলেন ডিএম হিসেবে, সেই ডিএম পদেই এবার তাকে আবারও ফিরিয়ে আনা হয়েছে এমনটা জানা যাচ্ছে। এবং এর আগে নির্বাচনের সময় জয়শ্রী দাশগুপ্তকে সেখানে বসানো হয়েছিল, আর তারপরে এবার তাকে সরানো হয়েছে এবং নবান্নের নির্দেশে পূর্ণেন্দু মাঝিকে আবারও পূর্ব মেদিনীপুরে ফেরানো হলো জেলা শাসক হিসেবে। পূর্ব মেদিনীপুরের জেলা শাসক পদে ফিরলেন পূর্ণেন্দু মাঝি। লোকসভা নির্বাচনের আগে নির্বাচন কমিশনের যেহেতু আয়ত্তাধীন ছিল, সেই জন্যই বিভিন্ন জায়গার জেলা শাসককে সরানো হয়। জেলা শাসক পদ থেকে সরানো হয়েছিল জয়শ্রী দাশগুপ্তকে, আর সেখানে ভোটের আগে যেখানে সরানো হয়েছিল পূর্ণেন্দু মাঝি আবারও তিনি সেই জায়গায় গেলেন। নবান্নর নির্দেশে গতকাল জেলা শাসক পদ থেকে সরানো হয় জয়শ্রীকে। ভাস্বতী, নির্বাচন মিটে গিয়েছে, কিন্তু নির্বাচনের পরেও হিংসা অব্যাহত রয়েছে। মুর্শিদাবাদের হরিহরপাড়ায় তৃণমূল কর্মীকে গুলি করে খুন, রাতে বাড়ি ফেরার সময় দুষ্কৃতীদের হামলা, বাইক থামিয়ে সেই হামলা, পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। একদমই, মুর্শিদাবাদের হরিহরপাড়া সেই জায়গাও কিন্তু ব্যতিক্রম না। আমরা দেখেছিলাম যে মুর্শিদাবাদের যে 2টি লোকসভা কেন্দ্র, বহরমপুর মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্র, শান্তিপূর্ণভাবে নির্বাচন সেখানে হলেও ভোট পরবর্তী হিংসা থেকে কিন্তু বাদ যাচ্ছে না মুর্শিদাবাদও। সেখানে তৃণমূল কর্মীকে লক্ষ্য করে গুলি চালানোর অভিযোগ, বিজেপির বিরুদ্ধে এই অভিযোগ সামনে আসছে। এবং ভোট পূর্ববর্তী সময়েও যেমন সেখানে এই হিংসার ছবি দেখা যায়, পরবর্তীতেও সেই একই ছবি। বহরমপুরের হাসপাতালে মৃত্যু সনাতন ঘোষের, বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা বিরুদ্ধে এই অভিযোগ উঠছে, যদিও এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। স্থানীয় তৃণমূল কর্মী সমর্থকরা তারা বিজেপির দিকে আঙুল তুললেও বিজেপির কর্মী সমর্থক তারা যেমনটা বলছেন যে জমি সংক্রান্ত বিবাদের জেরে বা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের জেরে এ ধরনের ঘটনা ঘটেছে। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি কল্যাণ চন্দ্র। কল্যাণ, ঠিক কি ঘটনা ঘটেছে এখনকার, সেখানে কি আপডেট রয়েছে কল্যাণ? এখনকার আপডেট বলতে এলাকা থমথমে শুনশান, মাঝে মধ্যে পুলিশ টহল দিচ্ছে এবং দুষ্কৃতীদের খোঁজে তল্লাশি চালাচ্ছে। তুমি জানো যে গতকাল রাত্রেবেলায় হরিহরপাড়ার
যে গজনীপুর রয়েছে সেই গজনীপুর গ্রামে ঢুকতে গেছিলেন মোটর বাইকে নিয়ে, নিজের বাড়ি যাচ্ছিলেন সনাতন ঘোষ দুজন বন্ধুর সঙ্গে। সেই সময় একটি মারুতি গাড়ি ধাক্কা মারে মোটর বাইকে এবং সনাতন ঘোষ পড়ে যেতেই তার উপর তাকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছড়ে তাকে আশঙ্কাজনক অবস্থায় প্রথমে হরিহরপাড়া এবং পরে মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। গতকাল গভীর রাত্রে মারা যায় সনাতন ঘোষ। এই ঘটনায় বিজেপি আসলে দুষ্কৃতীদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। তবে গ্রামের লোক যেটা জানাচ্ছেন যে পুরনো একটা বিবাদ, সেই বিবাদের জেরেই অর্থাৎ জমি সংক্রান্ত বিবাদের জেরেই দুটি পাড়ার মধ্যেই গন্ডগোল ছিল এবং সেই সূত্রেই হয়তো খুন হতে পারে। পরিবারের লোকের দাবি যে সনাতন ঘোষ দীর্ঘদিনই বাইরে ছিলেন, মার্কিনের কাছে তিনি বাড়ি এসেছিলেন, মাঝে মধ্যেই নিজের বাড়ি আসতেন। তো গতকালকে কিন্তু পরিকল্পিতভাবেই খুন করা হয়েছে এবং সনাতন ঘোষ তৃণমূল কর্মী, যার ফলে পুলিশ যারা অভিযুক্ত তাদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক সাজা দিক, এটাই পরিবারের লোক চাইছেন। পাশাপাশি পুলিশ ওই মারুতি গাড়ি খোঁজ শুরু করেছে। এলাকা বা এলাকার বাইরে যে সমস্ত সিসিটিভি ক্যামেরা রয়েছে সেগুলো ফুটেজ সংগ্রহ করছে পুলিশ এবং সেই গাড়িকে চিহ্নিত করতে চাইছে। তবে এখনো পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি, যদিও বিজেপির পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হয়েছে। তাদের পক্ষে দাবি করা হয়েছে যে ঘটনার সঙ্গে বিজেপি কোনোভাবেই জড়িত নয় এবং রাজনৈতিকও কোনো বিষয় নেই। পুরনো একটা বিবাদের জেরে এই খুন, শুধু বিজেপির উপর দোষ দেওয়া হচ্ছে। ঘটনা তদন্ত শুরু হয়েছে, এলাকায় এখনো চাঞ্চল্য ছড়িয়ে রয়েছে। সুদীপ্ত। একদমই ধন্যবাদ জানাবো। কল্যাণ চন্দ্র প্রতিনিধি ছিলেন ফোন লাইনে। স্থানীয় বাসিন্দারা তারা এই ঘটনায় কি বলছেন, কি অভিযোগ তাদের শোনা। তিন কোটি ঘোষ। তাহলে কি কারণ? রাজনৈতিক কোনো কারণ? হ্যাঁ, রাজনীতি করতো। আপনার ভাই দাদা কি পার্টি করতো? তৃণমূল। যারা মেরেছে তারা কি করে? ওরা মনে হয় বিজেপি নাকি করতো। তো রাজনৈতিক কারণে কি কারণ আরো রাগ বেশি? হ্যাঁ। তো আমাদেরকে, আমরা এই রাস্তায় এই ধার দিয়ে আসছি, ও আমাদের পেছনে একটা মারুতি চলে আসলো হঠাৎ এই গলি থেকে নামলো। ও আমরা মনে করছি পাবলিক, অন্য মারুতি, আমরা তো খেয়াল করিনি। আমরা এখানে এসে আমাদের গাড়িতে তাল মেরে দিল, সোনার গাড়িতে তাল মেরে দিলাম। প্রথম গুলি করে দেখুন আমরা আপন পালিয়ে গেলাম আর সোনাকে একাই পেয়ে ওরা দুটো। আর এই ঘটনায় স্থানীয় তৃণমূল নেতৃত্ব তারা কি অভিযোগ করছেন আর স্থানীয় বিজেপি বা কি বলছেন শোনাবো আপনাদের পরপর। হ্যাঁ, ওখানে তো একটা বিষয় রয়েছে, কেন কি ওই বুথটা বরাবরই শ্রীপুর পাড়াগ্রাম যেটা, ওখানে বিজেপির একটা বড় উৎপাত এবার ভোটে ওরা লিড করেছে। তো এই বিষয়টা নিয়ে হয়তো পার্টির কোনো একটা ব্যাপার থাকতে পারে, এখনো স্পষ্ট হয়ে বোঝা যাচ্ছে না। পার্টির ব্যাপার আছে। বিজেপির দিকে নাকি? হ্যাঁ, 100% বিজেপির দিকে, এখানে বিজেপি করেছে এটা। না, এরকম কোনো ঘটনা নেই, তদন্ত করলে পাওয়া যাবে। কেন গোটা মুর্শিদাবাদ জেলা না, ওটা বাংলা জুড়ে তৃণমূলের সন্ত্রাস চলছে, ভোট পরবর্তী হিংসা চলছে। আপনারা 21শে বিধানসভা নির্বাচনের পরেও দেখেছিলেন 27 দিনে 26 জন খুন হয়েছিল। আজকে 4 জুনের পর আপনি দেখতে পাচ্ছেন কোথাও মিছিল থেকে গিয়ে দোকানে হামলা, কোথাও প্রধান মেম্বারকে মারা হচ্ছে, কোথাও বিজেপির চারিধারে কর্মীদেরকে চমকানো হচ্ছে। একবারে নির্বাচনের পর বিরোধী রাজনীতি করার অধিকারকে কেড়ে নিয়েছে তৃণমূল। আজকে যেভাবে ভোট বাড়ছে বিজেপি, এতে রাতের ঘুম ছুটে যাচ্ছে। এরকম কোনো ঘটনা নয়, এটা জমি সংক্রান্ত ব্যাপার, আপনারা ভালো করে খোঁজ নেন। তৃণমূল সমর্থকের বাড়িতে প্রাণনাশ ও ধর্ষণের হুমকির চিঠি, তাও একবার নয়, তিনবার এই চিঠি এসেছে। এবং কাকদ্বীপের প্রতাপাদিত্য গ্রাম পঞ্চায়েতের 92 নম্বর বুথের এই ঘটনা। স্থানীয় সূত্রে জানা যাচ্ছে যে ভোটের ফল প্রকাশের পরের দিনই স্থানীয় বাসিন্দা পূর্ণিমা দাসের বাড়িতে হুমকির চিঠি আসে। চিঠিতে পূর্ণিমা দাসের নাতনিকে প্রাণনাশ ও ধর্ষণের হুমকি দেওয়া হয়েছে। পরবর্তীতে বিষয়টি পুলিশকে জানালে একইভাবে দুইবার করে হুমকির চিঠি আসে। এরপর থেকেই আতঙ্কে গোটা পরিবার। আর এই গোটা বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। উড়ো চিঠির নেপথ্যে রাজনৈতিক কারণ নাকি ব্যক্তিগত শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। তৃণমূল সমর্থকের বাড়িতে প্রাণনাশ, ধর্ষণের হুমকি চিঠি, আর এই হুমকি চিঠিকে কেন্দ্র করে কিন্তু রহস্য ঘনীভূত হচ্ছে। এবং এই চিঠির নেপথ্যে রাজনৈতিক কোনো কারণ রয়েছে কি নাকি ব্যক্তিগত কোনো শত্রুতা রয়েছে তা খতিয়ে দেখছে পুলিশ। এবং এই ঘটনার সঙ্গে আর কেউ কোনোভাবে কারা যুক্ত রয়েছে তাও তদন্ত শুরু করেছে পুলিশ। মানুষ প্রধান প্রতিনিধি রয়েছেন ফোন লাইনে। মানুষ, পুলিশ এখনো পর্যন্ত কি জানাচ্ছে এবং যার কাছে এই চিঠি গিয়েছে তিনি কি বলছেন, কি অভিযোগ তার? দেখো ভাস্কর, তোমাকে প্রথমে বলে রাখি, কাকদ্বীপ বিধানসভার প্রতাপাদিত্য নগর গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ গোবিন্দপুরে 2024 লোকসভা ভোটের রেজাল্ট বাড়ানোর পর থেকেই এই বাড়িতে যে পূর্ণিমা যে দাস রয়েছে তার বাড়িতে
তার নাতনিকে উদ্দেশ্য করে পরপর 3টি চিঠি পড়ে। সেই চিঠিতে লেখা আছে প্রাণনাশের হুমকি ও যে ধর্ষণ করার হুমকি লেখা আছে। কে বা কারা ফেলেছে তা তদন্ত চালানোর জন্য যে তারা কি অভিযোগ দায়ের করে কাকদ্বীপ থানায়, সেই কাকদ্বীপ থানা পুলিশ এসে ঘটনাস্থলে তদন্ত শুরু করে। এখনো কিন্তু যে কে বা কারা ফেলেছে তা তদন্ত চালাচ্ছে কাকদ্বীপ থানার পুলিশ। ভাস্বতী, ধন্যবাদ জানাবো মানুষ। তবে একবার নয়, পরপর দুবার এই হুমকির চিঠি, তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। আরো বারো নিয়ে ফিরে এলাম বিরতির পর। আর এবার যে খবরে নজর রাখবো, তৃতীয়বার মসনদে বসে প্রথম ফাইল সই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। পিএম কিষাণ নিধির 17তম কিস্তির ফাইলে সই এবং 9 কোটি কৃষককে 20,000 কোটি টাকা বিলি করা হবে এবং কৃষকদের কল্যাণেই আমাদের সরকারের লক্ষ্য, ফাইলে সই করে বললেন মোদী। পিএম কিষাণ নিধির 17তম কিস্তির ফাইলে সই করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তৃতীয়বারের জন্য তিনি এবার এলেন এবং প্রধানমন্ত্রী পদে গতকালই তিনি শপথ নিয়েছেন। যদিও তার দল একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি, সেক্ষেত্রে অনেকটাই শরিক নির্ভর হতে হয়েছে এবারের বিজেপিকে। এবং শরিক নির্ভরতাকে সঙ্গে রেখে মোট 5টি মন্ত্রীর পূর্ণ মন্ত্রীর দায়িত্ব দিতে হয়েছে শরিক দলগুলিকে, অন্যদিকে 6টি প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে হয়েছে শরিক দলগুলিকে। সেক্ষেত্রে মোট 30 জন যারা পূর্ণমন্ত্রী হয়েছেন এবং 41 জন প্রতিমন্ত্রী হয়েছেন, এমনটাই দেখেছি আমরা। এবং সব মিলিয়ে তৃতীয়বারের জন্য প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদী মসনদে এলেন এবং সেখানে প্রথমেই তিনি 17তম কিস্তির ফাইলে সই করলেন। 9 কোটি কৃষককে 20,000 কোটি টাকা বিলি করলেন তিনি। বিলি করার যে কৃষকদের কল্যাণেই আমাদের সরকারের লক্ষ্য, সেই ফাইলেই প্রথমে সই করলেন তিনি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী হিসেবে গতকালই তিনি দায়িত্ব গ্রহণের পর আজ তিনি পিএমও দফতরে গেলেন এবং প্রথম ফাইল সই করলেন। প্রধানমন্ত্রী কিষাণ নিধির 17তম কিস্তি প্রকাশের অনুমোদন নিয়ে তার প্রথম ফাইলে স্বাক্ষর করেছেন তিনি। আমাদের অ্যাসাইনমেন্ট হেড দিব্যেন্দু ঘোষ রয়েছেন ফোন লাইনে। দিব্যেন্দু দা, গতকাল শপথ গ্রহণের পর আজ থেকে তিনি কাজ শুরু করলেন, পিএমও দফতরে গেলেন এবং প্রথম ফাইল সই করলেন, যেখানে তিনি কৃষকদের কল্যাণ লক্ষ্য এবং পিএম কিষাণ নিধির 17তম কিস্তির ফাইলেই তিনি প্রথম সই করলেন। হ্যাঁ দেখো, সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে হরিয়ানা, পাঞ্জাব এই রাজ্যগুলোতে বিজেপি ভালো ফল করেছে এবং সেটা কিন্তু যে বিষয়টা আমরা ইতিমধ্যে জানি যে 3 বিতর্কিত কৃষি আইন, সেটা কিন্তু লাগাতার দেশ জুড়ে লাগাতার যে কৃষক আন্দোলন, তার জেরে কিন্তু মোদী সরকারকে বাতিল করতে হয়েছিল এবং তারপর থেকে কৃষকদের যে চাপ এবং উত্তর ভারতের একটা বড় অংশ যেটা কিন্তু এই কৃষক আন্দোলন দেখেছে, সেটা কিন্তু মোদীকে চাপে ফেলেছিল। মানে দ্বিতীয় মোদী সরকার কিন্তু চাপে ছিল এই কৃষক আন্দোলনের জেরে। সে কারণে কিন্তু এটা উল্লেখযোগ্য বিষয় যে মোদীকে কিন্তু বারবার দেখাতে হয়েছে তারা কৃষকদের পাশে আছে এবং কৃষকদের যে দাবি দেওয়া, সে দাবি দেওয়া অনেকটাই মোদী সরকারকে মেটাতে হয়েছে। দ্বিতীয় মোদী সরকার সেটা মিটিয়েছে এবং গতকাল শপথের পরেই আজকে প্রধানমন্ত্রী দপ্তরে আমরা সেই ছবি দেখেছি যে তিনি ফাইলে সই করছেন এবং সেটাও কিন্তু কিষাণ নিধি, অর্থাৎ কৃষকদের কল্যাণে যে ফান্ড, সেই ফান্ডের একটা বড় অংশ তিনি কিন্তু সই করে দিলেন। অর্থাৎ দেশ জুড়ে কৃষকদের একটা বড় অংশ এর ফলে যে সুযোগ সুবিধা পাবে, সেটা কিন্তু শুরুতেই তিনি জানিয়ে দিলেন যে শুধুমাত্র এই কাজ নয়, তারা এর আগেও কৃষকদের কল্যাণে কৃষকদের পাশে ছিলেন এবং কৃষক স্বার্থে কৃষকদের দাবি দেওয়া পূরণের জন্য এই তৃতীয় মোদী সরকার সর্বতভাবে চেষ্টা করবে, কাজ করবে এবং আগামী দিনেও এই কৃষকদের কল্যাণের জন্য তারা যা যা করণীয় সেটা করবেন। এবং যে কারণে উত্তর ভারতের একটা বড় অংশ, সেই বড় অংশ কিন্তু কোথাও একটা যে হিন্দি বেল্ট, অর্থাৎ একটা পার্ট হচ্ছে গোবলয়ের পার্ট, একটা হিন্দি বলয়, সেই পার্টে কিন্তু একটা বড় অংশ কৃষকরা রয়েছেন এবং সেই কৃষক আন্দোলন মোদী সরকারের বিরুদ্ধে সংগঠিত হয়েছিল। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়, মোদী সরকারের
2019-এ সেই যে বিতর্কিত 3 কৃষি বিল, সেই কৃষি বিল কিন্তু প্রত্যাহার করতে হয়েছিল এই কারণে, যেখানে কিন্তু একমাত্র দেখা গেছে মোদী সরকারের চালটা ভুল হয়ে গেছিল। অর্থাৎ কৃষকদের সঙ্গে নিয়ে এবং কৃষকদের বেশ কিছু দাবি দেওয়া পূরণ করাটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল, সেটা হয়তো মোদী সরকার বুঝতে পারেনি। কিন্তু তিনি এটা খুব স্পষ্ট করে দিলেন তৃতীয় মোদী সরকার যখন প্রথম কাজ শুরু করলো এবং নরেন্দ্র মোদী যখন তার দপ্তরে গেলেন, প্রধানমন্ত্রী দপ্তরে তিনি গেলেন এবং কাজ শুরু করলেন, তিনি এই বার্তাটা দিয়ে রাখলেন গোটা দেশ জুড়ে যে কৃষক স্বার্থে তৃতীয় মোদী সরকার কাজ করবে এবং কৃষকদের দাবি দেওয়া পূরণের জন্য যা যা করা দরকার, কৃষকদের পাশে পাওয়ার জন্য যা যা করা দরকার, সেই কাজটা কিন্তু মোদী সরকার করবে। একদমই দিব্যেন্দু দা, সেক্ষেত্রে যখন কৃষক বিল তাদের মানে একেবারে পরিবর্তন করতে হয়েছিল, বাদ দিতে হয়েছিল, তারপরে সরকারের লক্ষ্য হচ্ছে কৃষকদের পাশে দাঁড়ানো, এমনটা বললেন নরেন্দ্র মোদী তৃতীয়বার এসে প্রধানমন্ত্রীর মসনদে বসার পর। সেক্ষেত্রে এটা কি তার বিলম্বিত বোধ হয় বলে মনে হচ্ছে? নরেন্দ্র মোদী তিনি অন্তত এই বিষয়টা গোটা দেশ নয়, গোটা বিশ্বকে তিনি জানিয়ে দিতে সক্ষম হয়েছেন তার কাজের দক্ষতা বা তার কাজের যে কৌশল বা তিনি ঠিক কিভাবে কাজ করতে চান সেটা কিন্তু অন্যদের থেকে একটু আলাদা। এবং বারবার করে একটা জিনিস খুব পরিষ্কার, তুমি যদি লক্ষ্য করো তাহলে দেখতে পাবে যে এই যে মিলিজুলি সরকার, অর্থাৎ এই প্রথম নরেন্দ্র মোদীকে একটি কোয়ালিশন সরকার চালাতে হবে এবং সেই সরকার চালাতে গিয়ে প্রথমেই একদম শুরুতেই যে বাধা এসছে যে সমস্ত শরিক দল, বিশেষ করে টিডিপি, জেডিইউ, তাদের কাছ থেকে যে তাদের যে দাবি দেওয়া, মন্ত্রক নিয়ে দাবি দেওয়া, তাদের বিভিন্ন দাবি দেওয়া, সেই দাবিটা তিনি কিভাবে পূরণ করেন, কিভাবে তাদের সন্তুষ্ট রাখেন এবং কিভাবে এই যে মিলিজুলি সরকারকে 5 বছর টিকিয়ে রাখা যায়। এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা কিন্তু এটা উল্লেখযোগ্য, তার কারণ তুমি দেখলে গতকাল যে শপথ হলো সেই শপথে টিডিপির একজন এবং জেডিইউর একজন পূর্ণমন্ত্রী এবং টিডিপির একজন, জেডিইউর একজন রাষ্ট্রমন্ত্রী, অর্থাৎ মাত্র 2 জন করে জায়গা পেয়েছেন মন্ত্রিসভায়, একজন পূর্ণমন্ত্রী, একজন রাষ্ট্রমন্ত্রী। এবং এই যে টিডিপির যে যিনি পূর্ণমন্ত্রী হয়েছেন অর্থাৎ রামমোহন নাইডু এবং জেডিইউর যে লালন সিং, তারা পূর্ণমন্ত্রী হয়েছেন, কিন্তু তারা কোন দপ্তর পাবেন, আদৌ কোনো বিগ 10-এর মধ্যে কোনো দপ্তর তারা পাবেন কিনা সেটা কিন্তু একেবারে দিবেন্দ্র, সেই জায়গা থেকে শরিক নির্ভর যেহেতু হতে হয়েছে এবার বিজেপিকে এবং শরিকদেরও বিভিন্ন দাবি দেওয়া, সেই বিষয়গুলো প্রাধান্য দেওয়া হয়েছে। সেক্ষেত্রে মন্ত্রক বন্টনে কোন কোন বিষয়ে প্রাধান্য দেওয়া হয়, কে কোন মন্ত্রক পেতে পারেন, এই বিষয়টা কি জানতে পারছো এই বিষয়ে এখনো পর্যন্ত? যেটা আমি বলছিলাম যে এই যে মন্ত্রক বন্টন, সেই বন্টনেও কিন্তু নরেন্দ্র মোদী, তিনি যে নরেন্দ্র মোদী সেই প্রমাণটা কিন্তু গতকালই তিনি রেখে দিয়েছেন। তার কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডু বারবার করে যে দাবিগুলো করে আসছিলেন, তাদের লোকসভা স্পিকার দিতে হবে, তাদের গুরুত্বপূর্ণ মন্ত্রক দিতে হবে, অর্থ দিতে হবে, রেল দিতে হবে, কিন্তু আদৌ এই কোনো মন্ত্রক এই টিডিপি বা জেডিইউ কেউ পাবে না, এটা কিন্তু খুব পরিষ্কার। রামমোহন নাইডু কিংবা লালন সিং তারা কিন্তু এই মন্ত্রক পেতে পারবেন না। তাদের এমন একটা মন্তব্য দেওয়া হয় বা তাদের এমন কিছু বলা হয়েছে যে তাদের স্পেশাল প্যাকেজ দেওয়া হতে পারে অন্ধ্রপ্রদেশ এবং বিহারের জন্য, সেই ব্যাপার নিয়ে তাদের সবকিছু মিলিয়ে কিন্তু সেক্ষেত্রে কে কোন মন্ত্রক পাবেন সেদিকে অবশ্যই নজর থাকবে। আপাতত ধন্যবাদ তোমায়। আরো এখন এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।